আচ্ছা, তো আমরা গতদিন ডিসকাস করছিলাম হচ্ছে গিয়ে ইলেকট্রনিক সার্কিট নিয়ে। তো আমাদের ডিসকাশনের টপিক ছিল হচ্ছে গিয়ে মূলত চার্জ, ভোল্টেজ, ওহমস ল, কেভিএল, কেসিএল, নোড অ্যানালাইসিস। তো এগুলা আমরা আবার অবশ্যই যখন আমাদের সামনে আবার আসবে তখন আমরা এগুলো আবার রিভিউ করতে পারবো। তো আজকে আমরা লেকচার 2 তে ডিসকাস করব হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ 251 জিবি। ইলেকট্রনিক ইলেকট্রনিক সার্কিট and devices। তো এটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশনের টপিক। তো ফার্স্টে আমাদের দেখতে হবে যে ইলেকট্রনিক্স আমরা করি কি। সো হোয়াট ইজ ইলেকট্রনিক্স? সো ইলেকট্রনিক্স হচ্ছে আপনার একটা মেথড অথবা প্রসেস Sir, জি sir, are students looking for the password to join the Zoom meeting? there is no password, you can join immediately. Okay, sir. The method or process that can be used to control the flow of electron using external electric field or voltage। তাহলে আমরা ইলেকট্রনিক্সে যেটা করি যে বাইরে থেকে এক্সটার্নাল ভোল্টেজ অথবা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে ইলেকট্রনের ফ্লোকে কন্ট্রোল করে থাকি, ঠিক আছে? সো ইলেকট্রনের ফ্লোকে কন্ট্রোল করার জন্য আমরা বাইরে থেকে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করে কাজ করি তাহলে ওইটাই মূলত আমাদের ইলেকট্রনিক্স এর ইলেকট্রনিক ডিভাইস। এটা একটা জাস্ট ফাংশনাল ডেফিনেশন, অ্যাকুরেট ডেফিনেশন আরো মানে ব্রড। তো বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের এরকম ইলেকট্রনিক্স এর মতোই আরো অনেক ডিভাইস আছে, মানে অনেক ট্রনিক্স আছে। উদাহরণস্বরূপ জাস্ট উদাহরণের জন্য বলতেছি, যেমন স্পিনট্রনিক্স। স্পিনট্রনিক্সে আমরা হচ্ছে ইলেকট্রনের স্পিনকে কন্ট্রোল করি বাই অ্যাপ্লাইং এক্সটার্নাল ভোল্টেজেস। তারপরে আছে ফোটনিক্স। ফোটনিক্সে আমরা হচ্ছে ফোটনকে কন্ট্রোল করি, অর্থাৎ অপটিক্যাল ওয়েভ বা লাইট
এগুলাকে কন্ট্রোল করে হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লাইড ফিল্ড অথবা ভোল্টেজের মাধ্যমে। মানে কন্ট্রোল মানে ঠিক মডিফিকেশন, অন অফ সবকিছুই বোঝায়। এরপরে আরো আছে যেগুলো আছে, যেমন যে টুইস্ট্রনিক্স, তারপরে ভ্যালিট্রনিক্স, এরকম আরো অনেক ট্রনিক্স আছে। তো সেই ট্রনিক্স গুলো হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের কোন একটা কন্ট্রোলেবল বিষয় আকারে, মানে ইলেকট্রিক্যাল ফিল্ড বা ভোল্টেজ দিয়ে অন্য আরেকটা এক্সটার্নাল কম্পোনেন্টকে কন্ট্রোল করার কাজ করা হয়, অথবা অনেক ক্ষেত্রে আমরা হয়তো ফোটন দিয়ে ফোটন কন্ট্রোল করা বা এরকম অনেক এক্সোটিক জিনিসপত্র করা সম্ভব আর কি। তো যাই হোক, তো আমাদের ইলেকট্রনিক্সে আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তো আমরা হচ্ছে ম্যাটেরিয়ালকে ডিপেন্ডিং অন কন্ডাক্টিভিটি, তো into three মেইন ক্যাটাগরি। তিনটাই যে আসলে আছে তা না, এর বাইরেও আর অনেক ক্যাটাগরি আছে। তো আমরা হচ্ছে কন্ডাক্টিভিটির ভিত্তিতে তিনটা মেইন ক্যাটাগরিতে ইলেকট্রনকে আলাদা করতে পারি। সেগুলো হচ্ছে আহ, প্রথমত হচ্ছে মেটাল, দ্বিতীয়ত হচ্ছে সেমিকন্ডাক্টর, আর ফাইনালি হচ্ছে ইনসুলেটর। তাহলে মেটাল যেটা হয় এটা হচ্ছে গুড কন্ডাক্টর, দেখা যাচ্ছে এটা কন্ডাক্টিভিটি অনেক স্মল, আর ইনসুলেটর সেটার কন্ডাক্টিভিটি হচ্ছে খুবই খারাপ। তো টিপিক্যালি মেটালের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি অনেক স্মল, দেখা গেছে যে 10⁻⁻13 ওহম মিটার এরকম কন্ডাক্টেন্স দেখা যায়। তারপরে সেমিকন্ডাক্টরটা হচ্ছে গিয়ে 10⁻1 থেকে 10⁻⁻4 ওহম মিটার। তারপরে এর থেকেও বেশি যখন হবে 10⁻10 ওহম মিটার, মানে অনেক হাই কন্ডাক্ট রেজিস্টিভিটি যখন দেখা যায়, তখন আমরা অনেক ক্ষেত্রে বলি এটা ইনসুলেটর। আচ্ছা, তো এটার মেইন ডিফারেন্সটা আসে অনেকটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক ব্যান্ড গ্যাপ থিওরি থেকে। সো আমরা বলি হচ্ছে যে ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনের এনার্জি গুলো, মানে এনার্জি লেভেলস এর সলিড এখন সলিডের মধ্যে এনার্জি লেভেল বলতে আমরা বুঝি হচ্ছে ইলেকট্রন এনার্জি লেভেল। যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আহ, অনেকগুলা ব্যান্ড ক্রিয়েট করতে পারে। তো ইলেকট্রনের এনার্জি লেভেল অর্থাৎ ইলেকট্রনের এনার্জি লেভেল বলতে আমরা বুঝাই অনেকটা এরকম যে এটা দিস ইজ রিলেটেড টু অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স। সো মানে এনার্জি লেভেল কিভাবে আসে এটা ডেসক্রিপশন আমরা এই কোর্সে দিব না। সো এনার্জি লেভেল
নামের একটা বিষয় আছে, যেটার উপর ভিত্তি করে ইলেকট্রন এনার্জি লেভেলের উপর ভিত্তি করে সলিডের ভিতরে অনেকগুলো ব্যান্ড তৈরি হয়। ব্যান্ড মানে এনার্জি লেভেল গুলো একসাথে গুচ্ছ অবস্থায় থাকে। তো এই ব্যান্ড গুলোর অবস্থানের উপর ভিত্তি করে আসলে এই তিনটা ক্লাসিফিকেশন করা হয়, এবং তিনটার মাঝামাঝি আরো অনেক ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ যেমন টপোলজিক্যাল ইনসুলেটর, তারপরে হচ্ছে সেমি মেটাল, এরপরে আছে হচ্ছে সুপার কন্ডাক্টর। এইগুলা আমরা আমাদের মেইন ক্যাটাগরির মধ্যে রাখি না, এগুলা হচ্ছে খুব স্পেশাল টাইপ অফ ম্যাটেরিয়াল। তো আমাদের যে তিনটা ভাগ হয়, এই তিনটা ভাগে এই ব্যান্ড গুলোর অবস্থান গুলো একবার দেখা যাক। এটা হচ্ছে মেটাল, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। তো আমরা হচ্ছে যে ব্যান্ড গুলা নিয়ে ইন্টারেস্টেড, সেরকম মাত্র দুইটা ব্যান্ড আছে। একটা হচ্ছে আপনার ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সো কন্ডাকশন ব্যান্ডে এইটা অনেকটা বলা যেতে পারে হাইওয়ের মতো। তো সেই হাইওয়েতে আপনার হচ্ছে ইলেকট্রন গুলা মুভ করতে পারে বা থাকতে পারে। তো ভ্যালেন্স ব্যান্ড যেটা, সরি উপরেরটা হবে কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা হবে ভ্যালেন্স, উপরেরটা হচ্ছে conduction। উপরের উপরে আঁকার কারণ হচ্ছে কি এটা এনার্জিটা বেশি, এই কারণে উপরে আঁকা হয়েছে। আর নিচে আঁকার কারণটা হচ্ছে এনার্জি কম। তো দেখা যাচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা ব্যান্ড গ্যাপ অর্থাৎ এনার্জি গ্যাপ থাকে। সেই এনার্জি গ্যাপটা মোটামুটি 0 থেকে 3 ইলেকট্রন ভোল্ট রেঞ্জে হয়। ঠিক আছে? সো এরকম যদি ব্যান্ড গ্যাপ থাকে একটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, তাহলে ওই ম্যাটেরিয়ালকে আমরা টিপিক্যালি সেমিকন্ডাক্টর হিসেবে বলে থাকি। তবে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো সেমিকন্ডাক্টর হিসেবে গণ্য করা হলো ব্যান্ড গ্যাপটা একটু বেশি, 3.1 বা 3.5 হয়। সো এই রেঞ্জটা একদম মানে খুব বাঁধা ধরা রেঞ্জটা মোটামুটি একটা রাফ এস্টিমেট। আচ্ছা, মেটালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ব্যান্ডটা আসলে ওভারল্যাপিং অবস্থায় থাকে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড যেটা থাকে সেটা আর কন্ডাকশন ব্যান্ড যেটা থাকে সেটা হচ্ছে ওভারল্যাপিং অবস্থায় ভাবে থাকে। এর ফলে দেখা গেছে যে মূলত ইলেকট্রনরা মেইনলি থাকে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। সেই ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন গুলো খুব সহজেই কন্ডাকশন ব্যান্ড, যেখানে অনেক মানে মানে বলা যেতে পারে ভ্যালেন্স ব্যান্ডে অনেক ট্রাফিক বেশি, কন্ডাকশন ব্যান্ডে হচ্ছে ট্রাফিক কম, অর্থাৎ অনেক ফাঁকা স্পেস। এর ফলে দেখা যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো সহজেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, আর কন্ডাকশন ব্যান্ডে গেলে সেগুলো খুব দ্রুত ইলেকট্রন ট্রান্সপোর্টে ব্যবহার হতে পারে, অর্থাৎ খুব দ্রুত হচ্ছে গিয়ে তারা আম, এই ম্যাটেরিয়ালের মধ্যে মুভ করতে পারে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জিনিসটা খুব সোজা না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড যেটা অলমোস্ট ফিল্ড, এটা থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়াটা ডিফিকাল্ট। এক্সটার্নাল কোন একটা ইনফ্লুয়েন্স থাকলে তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, লেটস সে ইলেকট্রিক ফিল্ড, ভোল্টেজ, টেম্পারেচার, এগুলোর কারণে। আর ইনসুলেটরের ক্ষেত্রে এই ডিফারেন্সটা অনেক বেশি থাকে। এই দুইটা ব্যান্ডের মধ্যে যে দূরত্বটা এটা অনেক বেশি হয়, এই কারণে ইনসুলেটর দেখা গেছে যে খুবই কম কারেন্ট কন্ডাকশন করে। সো এটা হচ্ছে ইনসুলেটরের বিহেভিয়ার। তো এদের এক্সাম্পল যদি আমরা বলি, যেমন অ্যালুমিনিয়াম, সিলভার, কপার, তারপরে গোল্ড, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে সবই মেটাল, এবং এই মেটালের ক্রিস্টালে সলিড স্টেটে তারা হচ্ছে এরকম ব্যান্ড ফরমেশন করে থাকে। আচ্ছা, তো সেমিকন্ডাক্টর এক্সাম্পল কি? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে আমাদের মেইন এক্সাম্পল সেটা হচ্ছে সিলিকন, এগুলা এবং জার্মেনিয়াম, এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, মানে
মৌলিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আর এর বাদেও আছে অনেক কম্পাউন্ড ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড, ইন্ডিয়াম অ্যান্টিমোনাইড, এরকম অনেক কম্পাউন্ড সেমিকন্ডাক্টরও রয়েছে। আরো অনেক কমপ্লিকেটেড সেমিকন্ডাক্টরও এক্সিস্ট করে নেচারে। তো এগুলো আমরা নরমালি হচ্ছে মানে কি বলে এই যৌগগুলো আসলে ফর্ম করে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা যায়। আর ইনসুলেটর আমাদের ইলেকট্রনিক্সে ব্যবহার হয়। তো ইনসুলেটর মূলত প্রাইম এক্সাম্পল হচ্ছে সিলিকন অক্সাইড, তারপরে হচ্ছে সিলিকন নাইট্রাইড, এরপরে আছে হচ্ছে সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এটসেট্রা। তো এগুলো হচ্ছে আমাদের ইনসুলেটরের এক্সাম্পল। এদের ক্ষেত্রে আমাদের ব্যান্ড গ্যাপটা অনেক বেশি হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, প্রাইমারি ডেসক্রিপশন। এরপরে আমাদের আহ, যে টেকনোলজি নিয়ে আমরা মূলত কনসার্ন, বিশেষ করে আমাদের এই বর্তমানের যত চিপ ম্যানুফ্যাকচারিং করা হয়, এদের মোস্ট অফ দ্য চিপই ম্যানুফ্যাকচার করা হয় আসলে সিলিকন টেকনোলজি ব্যবহার করে। এই কারণে আমরা মূলত সিলিকন দিয়ে বানানো ম্যাটেরিয়াল নিয়ে ইন্টারেস্টেড থাকবো। এর বাইরেও আরো ম্যাটেরিয়াল বানানো তৈরি হয়, বিশেষ করে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড, এগুলা দিয়ে দেখা গেছে যে এলইডি বানানোর কাজ করা হয়। এছাড়াও আরো অনেক টাইপের লেজার বা ফটোভোল্টাইক সেল বানানোর ক্ষেত্রেও বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। সুতরাং আমাদের অত ডেপথে যাওয়ার কিছু নেই, আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে সিলিকন দিয়ে যে ইলেকট্রনিক ডিভাইস গুলা বানানো হয় এগুলা নিয়ে ইন্টারেস্টেড থাকবো। আচ্ছা, তো আমরা এই সেমিকন্ডাক্টরকে তাদের ইম্পিউরিটি ডোপিং এর উপর ভিত্তি করে, অর্থাৎ এর ভিতর এই সেমিকন্ডাক্টর ক্রিস্টাল সেটা ইমপিওর না পিওর তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্ট্রিনজিক, হ্যালো, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা স্যার। যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, ওকে। স্যার জি, স্যার আমরা স্যার স্লাইড গুলো কি পাবো না স্যার আপনার কাছ থেকে? জি জি এগুলা পাবেন। আচ্ছা স্যার। স্যার Okay. একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের স্যার ক্লাস কি স্যার স্যাটারডে আর স্যার মানডে? না, স্যাটারডে আর হচ্ছে আপনার থার্সডে। এই স্যার 11টাতে স্যার। জি, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা স্যার, এই যে ডোপিংটার নাম কি বলেছিলেন আবার যদি বলতেন? এখনো বলি নাই আমি। ও আচ্ছা, জি স্যার। ওকে, সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এটা হচ্ছে একদম পিওর সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, এর মধ্যে থেকে কোনো আউটসাইড ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হয়নি। আর একটা হচ্ছে এক্সট্রিনজিক, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হয়েছে। সো ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হলে এটাকে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলবো। এবং ইম্পিউরিটি খুব কন্ট্রোল ওয়েতে ইন্ট্রোডিউস করা হয়, দেখা গেছে যে আমরা যে কোনো টাইপের ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করি না, খুব পার্টিকুলার টাইপের ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা, তো এমনিতে যে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আছে এটা আসলে খুব বেশি ইউজফুল না, একেবারে ইউজফুল না তা না, কিন্তু আহ, আমাদের ইলেকট্রনিক্স এর কাজে খুব একটা ইউজ হয় না। মূলত দেখা গেছে কিছু ফটো ডিটেক্টর সেলে পিআইএন জাংশন ট্রানজিস্টরে ব্যবহার করা হয়। পিআইএন জাংশন ম্যাটেরিয়াল আছে
ওগুলা দিয়ে হচ্ছে ফটো ডিটেক্টরে কাজ করা হয়। আচ্ছা, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। তো আমরা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে মূলত কথা বলবো। তার আগে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের স্ট্রাকচারটা ডিসকাস করি। সেটা হচ্ছে আমাদের সিলিকন অ্যাটম গুলো যেটা করে সেটা হচ্ছে যে তাদের আউটার শেলে 4টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, আপনারা যদি সিলিকনের ইলেকট্রন কনফিগারেশন দেখেন, সিলিকন ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p4 3s2 3p2। সো সিলিকনের যেটা হয় যে আউটার ভ্যালেন্স ব্যান্ডে মানে ভ্যালেন্স শেল, এখন এটা মাথায় রাখবেন যে এটা যে ভ্যালেন্স শেল আছে আর ভ্যালেন্স ব্যান্ড যেটা আছে সেটা এক্স্যাক্টলি সেম জিনিস না, কিন্তু অনেকটা ভাবা যায় যে আসলে ভ্যালেন্স শেল গুলা থেকেই সব শেল গুলা মিলে একটা ভ্যালেন্স ব্যান্ড তৈরি হয়। ব্যান্ড কিন্তু বাইরে থেকে দেখা যায়, ইলেকট্রনের ব্যান্ড। ঠিক আছে, সো এখানে যে আমি ব্যান্ড পিকচারটা আঁকছি এই পিকচার গুলা কিন্তু চোখে দেখা যায় না। এগুলো হচ্ছে একটা স্পেশালাইজড পিকচার ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো যেটা হচ্ছে যে এরকম সিলিকন যেটা করে তার নেইবারিং যে সিলিকন অ্যাটম গুলো আছে তার সাথে ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ক্রিস্টাল ফর্ম করে। এটা হচ্ছে সিলিকন। সো এটা হচ্ছে তার 4টা, এটা একটা লুইস পিকচার। এই পিকচারটা অ্যাকুরেট না, জাস্ট ফর ইলাস্ট্রেশন পারপাস আমরা এটা শো করতেছি। তো এইভাবে যেটা হয় যে পাশাপাশি সিলিকনরা যেটা করে যে তারা হচ্ছে আহ একটা করে ইলেকট্রন শেয়ার করে, এরকম এরকম প্রত্যেকটা সিলিকনই কিন্তু তার পাশের অ্যাটমের সাথে ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট ফর্ম তৈরি করে এই ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরটা ফর্ম করে। সো এটা হচ্ছে একটা পিওর ক্রিস্টালের পিকচার। তো এটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। ওকে, আচ্ছা, তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে আমরা অনেক সময় বন্ডকে দেখানোর জন্য এরকম ভাবে ড্র করি। দেখা গেছে যে এটা একটা বন্ড, এটা একটা বন্ড। আমরা কিন্তু সিলিকনের যে মাঝখানে যে আরো 10টা ইলেকট্রন আছে এগুলা নিয়ে কিন্তু শো করতেছি না, জাস্ট এই ভ্যালেন্স ব্যান্ড যেটা অর্থাৎ আউটার ইলেকট্রন শেল এটা নিয়েই শো করতেছে। আচ্ছা, এখন যেটা করা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, আমরা ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করি। সো এই যে ইম্পিউরিটি ইন্ট্রোডাকশনকে বলা হচ্ছে ডোপিং। ডোপিং মানে হচ্ছে গিয়ে ওকে, তো আমরা হচ্ছে ইম্পিউরিটি যখন ইন্ট্রোডিউস করব সেই প্রসেসটাকে বলবো হচ্ছে ডোপ করা। তো ডোপিং বা ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হলে আমাদের এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর তৈরি হয়। এখন এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টরকেও দুই ভাগে ভাগ করা হয় ডিপেন্ডিং অন ইম্পিউরিটি, যে ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হয়েছে তার উপর ভিত্তি করে। আচ্ছা, তো ফার্স্ট যেটা সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পি টাইপ ডোপিং বা পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা হচ্ছে গিয়ে যেটা করি সেটা হচ্ছে এই যে সিলিকন ক্রিস্টালের ভিতরে আমরা যে নতুন ম্যাটেরিয়াল
মানে দেখা গেছে যে এটা হচ্ছে সিলেক্টিভ কিছু লোকেশনে, মানে এটা আমরা কোন লোকেশনে চেঞ্জ হবে এটা কন্ট্রোল করতে পারি না, কিন্তু কোন কনসেন্ট্রেশনে আমরা হচ্ছে গিয়ে সিলিকন অ্যাটম গুলাকে রিপ্লেস করে নতুন অ্যাটম বসাবো এটা কন্ট্রোল করতে পারি। সেই যে নতুন ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করা হয়েছে, এই ইম্পিউরিটিটা খুব পার্টিকুলার বিহেভিয়ারের হয়। সেটা হচ্ছে এগুলা হয় হচ্ছে আমাদের, বা আমরা বলি হচ্ছে এই ডোপড অ্যাটম গুলা হয় হচ্ছে আসে হচ্ছে গ্রুপ 3A থেকে। এটা হচ্ছে পুরাতন পিরিয়ডিক টেবিলের গ্রুপ 3A। এরা হচ্ছে মূলত বোরন, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, অ্যান্টিমনি না, বোরন, অ্যালুমিনিয়াম, এই যে ম্যাটেরিয়াল গুলা হয় এগুলো ইন্ট্রোডিউস করা হয়। এই ম্যাটেরিয়াল গুলার আউটার ইলেকট্রন শেলে বা ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রন কম থাকে, অর্থাৎ এদের আউটার শেল গুলা হচ্ছে অনেকটা এরকম দেখতে হয়, NS2 NP1। ঠিক আছে, এন হচ্ছে আপনার 2 3 বা যেটা হয় আর কি, যে ব্যান্ড থেকে দিব সেটা। তাহলে এরা যেটা করে সেটা হচ্ছে পাশাপাশি সিলিকন গুলার সাথে যখন বন্ড ফর্ম করে তখন দেখা যাচ্ছে তিনটার সাথে বন্ড ফর্ম করতে পারছে আর একটার সাথে একটা ভ্যাকান্সি রয়ে যাচ্ছে। তো অনেক সময় যেটা হয় অন্য সিলিকন বন্ড থেকে ওই ভ্যাকান্সি ফিল করার জন্য ইলেকট্রন এখানে আসে, এর ফলে দেখা যাচ্ছে ভ্যাকান্সিটা ট্রান্সফার হয় আর একটা লোকেশনে। তো এভাবে দেখা গেছে যে এই পি টাইপ সেমিকন্ডাক্টরে এই ভ্যাকান্সি যেটা থাকে এইটা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টরের ভিতরে মুভ করতে থাকে ফ্রম অ্যাটম টু অ্যাটম। তো এই যে ভ্যাকান্সি যেটা থাকে এটাকে বলে হচ্ছে আমরা হোল। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। এই হোলকে আমরা হচ্ছে আবার একটা চার্জ ক্যারিয়ার হিসেবে বলি এবং সেটাকে বলি হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, এটা এই দিস হ্যাজ ইন্ট্রোডিউসড ইন অর্ডার টু অ্যাকচুয়ালি সিম্পলিফাই সাম কম্পিউটেশন আর কনসেপ্ট। তাহলে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো, মানে কোন অবজেক্টটা হচ্ছে চার্জ ক্যারি করে এই ম্যাটেরিয়ালে সেটা বলি আমরা ওকে। এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের একটা বিষয় এবং এখানে যে অ্যাটম গুলা ইউজ করা হয় সেগুলাতে একটা মানে ডোপেন্ট অ্যাটম যেগুলা ইউজ করা হয়। ঠিক আছে, সরি এটা ডোপেন্ট অ্যাটম যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, অর্থাৎ তাদের একটা ইলেকট্রন কম থাকে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে গিয়ে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের যে ইম্পিউরিটি গুলা ইন্ট্রোডিউস করা হয় তাতে একটা ইলেকট্রন, মানে 4-এর বেশি ইলেকট্রন থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইম্পিউরিটি অ্যাটম। তো ইম্পিউরিটি অ্যাটমে দেখা যায় যে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ সবার সাথে তো বন্ড ফর্ম করতেই পারে এবং তারপরও তাদের একটা অতিরিক্ত ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রনটা যেটা হয় সেটা হচ্ছে ক্রিস্টাল থেকে চলে যায়, মানে খুব সহজে বের হয়ে ক্রিস্টালের মধ্যে ফ্রিলি মুভ করতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যায়। তাহলে আমাদের এখানে ডোপ্যান্ট অ্যাটম পাওয়া যায় হচ্ছে গ্রুপ কত, এটা হচ্ছে গ্রুপ 5A থেকে। তো গ্রুপ 5A তে এটা হলো আমাদের গ্রুপ 5A তে আছে হচ্ছে পটাশিয়াম, তারপরে অ্যান্টিমনি, আর্সেনিক, এগুলা ইউজ করা হয় হচ্ছে আমাদের ডোপ্যান্ট অ্যাটম হিসেবে। এদের আউটার শেলে ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে NS2 এবং
np3, সো এখানে একটা বেশি থাকে দেখা যাচ্ছে np3। সো এইটা হচ্ছে এদের আউটার শেল ইলেকট্রন বিন্যাস, এবং এরা হচ্ছে খুব সহজে একটা ইলেকট্রন ক্রিস্টালে দিয়ে দিতে পারে। সো এদের মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হয় এখানে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি লেটস এখানে একটা বোরন অ্যাটম আছে এবং এই বোরন অ্যাটমটা যদি একটা ইলেকট্রন গেইন করে, তাহলে দেখা গেছে যে এই বোরন অ্যাটমটা নেগেটিভ চার্জ হয়ে যায়। আর যখন এখানে লেটস একটা আর্সেনিক অ্যাটম ছিল, তো আর্সেনিক অ্যাটমটা যখন তার ইলেকট্রনটা ছেড়ে দিবে তখন সেটা পজিটিভ চার্জ হয়ে যাবে। তাহলে এখানে একটা পয়েন্ট আমাদের লেখা উচিত, সেটা হচ্ছে যে এখানে যে ডোপেন্ট অ্যাটম গুলা থাকে, সেই ডোপেন্ট অ্যাটম গুলা খুব সহজে একটা চার্জ রিসিভ করে সেটা হয়ে যেতে পারে পজিটিভ বাউন্ড চার্জ, সরি এটা নেগেটিভ হবে, নেগেটিভ। খুব সহজেই একটা ইলেকট্রনকে সে হচ্ছে গিয়ে একসেপ্ট করে এই বোরন অ্যাটমটা একটা নেগেটিভ বাউন্ড চার্জ তৈরি করতে পারে। আর এইখানে হবে হচ্ছে পজিটিভ বাউন্ড চার্জ। তো পজিটিভ বাউন্ড চার্জ কেন? কেননা আর্সেনিক খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা নিজে পজিটিভ আয়ন তৈরি করে বসে থাকতে পারে। তো এটাই হচ্ছে আমাদের পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারে। স্যার জি, স্যার আপনি ইনসুলেটর পড়ানোর সময় বলছিলেন যে ইনসুলেটর হচ্ছে খুব অল্প পরিমাণে কারেন্ট ক্যারি করে, বাট ইনসুলেটর কি স্যার অপরিবাহী পদার্থগুলোর মধ্যে না, যেগুলো মানে ইলেকট্রিসিটি ক্যারি করবে না? করবে না কথাটা তো বলা যায় না। আপনি যদি খুব হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেন ঠিকই করবে, আচ্ছা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। মানে কেউ করে না তা না। যেমন একটা ইনসুলেটরের উদাহরণ হচ্ছে বাতাস, কিন্তু বজ্রপাত তো ঠিকই হয়, তাই না? বজ্রপাত হচ্ছে একটা ইলেকট্রন, মানে আপনার ইলেকট্রন ফ্লো, ঠিক আছে? সেটা হচ্ছে মেঘ থেকে গ্রাউন্ড, মানে ভূপৃষ্ঠে। তো সেই ইলেকট্রনটা ক্যারি করে কি? সেটা হচ্ছে বাতাসই করে। কিন্তু সেই ক্যারি করার জন্য যে ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হতে হয় সেটা ম্যাসিভ। দেখা গেছে 3 মিলিয়ন ভোল্টেজ ডিফারেন্স, মানে মেঘ হচ্ছে 3 মিলিয়ন ভোল্ট আছে কম্পেয়ার টু আর্থ। তখন দেখা গেছে যে আপনার ঠিকই বাতাস ইলেকট্রন মানে কারেন্ট ফ্লো করে। ওকে, জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, তো এই গেল। এবার আসে হচ্ছে আমাদের ডিভাইস। আমাদের প্রথম ডিভাইস যেটা আমরা জানবো সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। আচ্ছা, পিএন জাংশন ডায়োডটা বানানো হয় কিভাবে? বানানোর প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা একটা সিলিকন স্ল্যাব নেই। সিলিকন স্ল্যাব নেওয়ার পরে সিলিকন স্ল্যাবের এক পাশে আমরা হচ্ছে পি টাইপ ডোপিং করি, আর এক পাশে এন টাইপ ডোপিং করি। মানে আমরা একটা স্ল্যাবের উপরে কিন্তু ডোপিংটা করি, এমন না যে দুইটা আলাদা আলাদা স্ল্যাব নিয়ে আলাদা আলাদা এক্সচেঞ্জিং ম্যাটেরিয়ালকে এটা জোড়া লাগে, ঠিক আছে? জিনিসটা হয় হচ্ছে গিয়ে আমরা মানে এক পাশটাকে ঢেকে আরেক পাশে হচ্ছে ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করি। এটার জন্য হচ্ছে আমাদের কি বলেন, বাইরে থেকে অনেকটা আয়ন ডিপোজিশন করতে হয়। তো যাই হোক, ওইটা মানে খুব স্পেশালাইজ টেকনিক ইউজ করে, ফ্যাব্রিকেশন টেকনিক ইউজ করে এক পাশে পি টাইপ ম্যাটেরিয়াল এক পাশে এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করা হয়। আচ্ছা, তো এর ফলে যেটা হয় যে এই এন টাইপ পাশে অনেক ফ্রি ইলেকট্রন ঘোরাঘুরি করতে থাকে। মানে আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না এখনো, এন টাইপ ম্যাটেরিয়াল ঘোরাঘুরি করতে থাকে, আর এই পাশে এন টাইপ মানে ইলেকট্রন ঘোরাঘুরি করতে থাকে ফ্রিলি, আর এই পাশে ঘোরাঘুরি করতে থাকে অনেক এমটি স্পেস বা হোল। এখন
এই যে পয়েন্টটা হচ্ছে দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে ইন্টারফেসিং পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি জাংশন। তো জাংশন পয়েন্টের আশেপাশে যেটা হয়, যে জাংশন পয়েন্টের পাশে এরকম একটা যদি জাংশন আঁকি, তাহলে জাংশন পয়েন্টে জাংশন পয়েন্টের এ পাশে যে ইম্পিউরিটি গুলো আছে তাদের অতিরিক্ত ইলেকট্রন খুব সহজে জাংশন ক্রস করে দেখা গেছে যে এ পাশে একটা কি বলবো আর্সেনিক আছে আর এ পাশে একটা অ্যালুমিনিয়াম আছে, মানে এটা একটা এন টাইপ পার্ট আর এটা হচ্ছে পি টাইপ। তো আর্সেনিক অ্যাটমের যে অতিরিক্ত ইলেকট্রনটা ছিল এটা রাস্তা ক্রস করে, জাংশন ক্রস করে এ পাশে অ্যালুমিনিয়ামে কি বলে তার এমটি স্পেসটা ফিল করে ফেলতে পারে। এর ফলে দেখা গেছে যে ডান পাশে অর্থাৎ এন টাইপ সাইডে আর্সেনিক অ্যাটমটা হয়ে যাচ্ছে পজিটিভ চার্জ আর এ পাশে অ্যালুমিনিয়ামটা হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জ। তো এই জাংশনে এই জিনিসটা খুব স্পন্টেনিয়াসলি ঘটতে থাকে, ঠিক আছে, খুব স্পন্টেনিয়াসলি, মানে এটা কোনো এক্সটার্নাল ফোর্সের কারণে হয় না, এটা একেবারে ন্যাচারাল প্রসেস। এবং ন্যাচারাল প্রসেসটাকে বলি আমরা ডিফিউশন, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় খুব সহজেই দেখা গেছে আর্সেনিক থেকে অ্যালুমিনিয়ামে ক্রিস্টালের ভিতর দিয়ে, মানে এমন না যে আর্সেনিক সরাসরি অ্যালুমিনিয়ামকে দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে মূলত আর্সেনিক দিচ্ছে তার পাশের সিলিকনকে, তো তার পাশের সিলিকন দিচ্ছে তার পাশের সিলিকনকে, এভাবে দেখা গেছে যে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের কাছে। তো এভাবে এই জাংশনের চারপাশে দেখা গেছে একটা চার্জের লেয়ার তৈরি হয়ে যায়। তো চার্জের লেয়ারটা এন টাইপ সাইডে হয় হচ্ছে পজিটিভ লেয়ার এরকম, আর পি টাইপ সাইডে হয় নেগেটিভ লেয়ার, এটা অটোমেটিক্যালি হয়। তো এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার। সো এই ডিপ্লেশন লেয়ারটা অনেকটা গেট কিপিং এর কাজও করে। গেট কিপিং মিনস যে এই পাশে থেকে যে ইলেকট্রন গুলা যদি অন্য পাশে অন্য সাইডে আসার চেষ্টা করে, তখন এখানে যে বাউন্ডেড অ্যালুমিনিয়াম চার্জ গুলা আছে, মানে অ্যালুমিনিয়াম গুলা তার মুভ করতে পারে না ক্রিস্টালের ভিতরে, তারা যেটা করে, তারা যেহেতু নেগেটিভ চার্জ, তারা এই যে ইলেকট্রন গুলা অন্য পাশে আসার চেষ্টা করছে ওগুলাকে বাধা প্রদান করে। তো এই পুরো জিনিসটা যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে তখনই আমরা আসলে বলতে পারি যে হ্যাঁ এখন ডিভাইসটা ইকুইলিব্রিয়ামে খুব দ্রুতই চলে আসে, এটা আসলে আমাদেরকে কিছু করতে হয় না, কিন্তু ইকুইলিব্রিয়ামে যখন আসে তখনই আমরা আসলে বুঝতে পারি যে জাংশনটা কত বড়, কত মানে এই ডিপ্লেশন লেয়ারটা কত উইথের আছে। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামের আসার আগে কিন্তু ইলেকট্রন এবং এই পাশে যে এমটি হোল গুলা আছে এগুলা কিন্তু আপনার সাইড এ পাশ থেকে ওই পাশে মানে চলে যায় আর কি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে জাংশন ফর্ম করে। তো এই জাংশনটার একটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে এই জাংশনটা আছে জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ইলেকট্রনিক্স করতে পারি এটা ইউজ করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এখন দেখবো যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হয়। তাহলে আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো আমাদের ডায়োডের পিএন জাংশনে যদি আমরা এখানে হাই ভোল্টেজ আর এখানে যদি লো ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে দেখা গেছে যে ভোল্টেজটা যদি অনেক বেশি হয়, মানে পি টাইপ সাইডে বা এন টাইপ সাইডে যদি ভোল্টেজটা এমন হয় যেটা এই এন টাইপ সাইডের যে ইলেকট্রন যেগুলো আছে সেই ইলেকট্রন গুলাকে এই নেগেটিভ ভোল্টেজ পুশ করে দেখা গেছে এই ডিপ্লেশন লেয়ার ক্রস করে পি সাইডে পাঠিয়ে দিতে পারে, এবং পি সাইডের ইলেকট্রন গুলো যেগুলা এই পাশে রিচ করে তারা দেখা গেছে যে পজিটিভ ভোল্টেজের আকর্ষণে এই তার দিয়ে এক পাশে চলে আসে। তাহলে এভাবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনের ফ্লো হতে থাকে। যখন হাই এনাফ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যদি ভোল্টেজটা স্মল হয় মানে দুই প্রান্তের ভোল্টেজটা, তাহলে দেখা গেছে যে ভোল্টেজ মানে অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, এর ফলে দেখা গেছে ইলেকট্রন গুলো হাই এনাফ এনার্জি পায় না যে এই ডিপ্লেশন লেয়ার ক্রস করে অন্য পাশে যেতে পারবে, মানে বেশি একটা ইলেকট্রন যেতে পারে না, এর ফলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে না। ঠিক একই ভাবে ইলেকট্রন যেমন এই পাশ থেকে এন টাইপ থেকে পি টাইপে যাচ্ছে, ঠিক তেমনি হোল আবার
পি টাইপ থেকে এন টাইপের দিকে ফ্লো করতে থাকে। সো এভাবে যেটা হয় যে আমরা পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে বা আমরা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমরা একটা ইলেকট্রনের ফ্লো পাই। ঠিক আছে, এটা ফ্লো কারেন্ট। তো আমরা যেহেতু সিলিকন টেকনোলজি বা সিলিকন নিয়ে ইন্টারেস্টেড, সিলিকনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যদি আমাদের অ্যাপ্লাইড বায়াস ভোল্টেজ অর্থাৎ অ্যানোডের থেকে ক্যাথোডের ভোল্টেজ যদি হচ্ছে 0. applied bias voltage is greater than 0.7 ভোল্ট, তখন দেখা গেছে যে ইলেকট্রনটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশন হয়। এটা হচ্ছে সিলিকন ডায়োডের ক্ষেত্রে। তো জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে দেখা গেছে এটা 0.2 বা 0.3 হয়, কিন্তু আমাদের কোর্সে জার্মেনিয়াম ডায়োড নিয়ে আমরা আসলে কোনো ডিসকাশন করব না দেখে আমাদের জাস্ট এটা মাথায় রাখলে হবে যে ডায়োডের ক্ষেত্রে ডায়োডের কন্ডাকশন ভোল্টেজ হচ্ছে 0.7। আচ্ছা, আমরা আর একটু বলবো এটা বিষয়ে। আরেকটা আছে হচ্ছে আমাদের রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা ঠিক উল্টো ভাবে ভোল্টেজের কানেকশনটা দিই। সেটা হচ্ছে পি সাইডে আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি আর এন সাইডে পজিটিভ ভোল্টেজ। তো এর ফলে দেখা যায় যে এই এন টাইপ ম্যাটেরিয়ালের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো এক পাশে চলে আসছে, আর পি টাইপ ম্যাটেরিয়ালের মানে হোল গুলো আর এক পাশে চলে আসে। আর মাঝখানে যে রিজিয়নটা থাকে সেই রিজিয়ন গুলাতে দেখা গেছে শুধু বাউন্ডেড চার্জ থাকে, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে ডিপ্লেশন লেয়ার হয়ে যায়। এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে ঘটে, পুরোটাই ডিপ্লেশন লেয়ার হয়ে যায় আর এই পাশে ইলেকট্রন গুলা মানে ইলেকট্রন বা হোল চলে আসে। এবং দেখা যাচ্ছে এই সিচুয়েশনে যদি রিভার্স বায়াস ভোল্টেজটা খুব বেশি ভোল্টেজ মানে খুব হাই ভোল্টেজ অ্যাপ্লাই না করা হয় সেক্ষেত্রে কোনো কারেন্ট কন্ডাকশন হয় না। ওকে, সো যেহেতু কোনো কারেন্ট কন্ডাকশন হয় না এই কেসে আমরা বলতে পারি যে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। সো আমাদের যদি আমরা এই পাশে হাই ভোল্টেজ আর এই পাশে অর্থাৎ এন সাইড পি সাইডে যদি লো ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু একটা ওপেন সার্কিট। ওকে, তারপর আরেকটা সিচুয়েশন আছে যেটা আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারে, সেটা হচ্ছে ব্রেকডাউন। সো এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনই, কিন্তু রিভার্স বায়াসে যদি আমরা হচ্ছে গিয়ে অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ডায়োডে ব্রেকডাউন ঘটতে পারে। সো এটা হচ্ছে the reverse bias voltage is high আচ্ছা, তো এইটা হচ্ছে ব্রেকডাউন সিচুয়েশন। তো ব্রেকডাউন সিচুয়েশনটা কেন হয়? কারণ হচ্ছে যে দেখা গেছে পি টাইপে আমরা অনেক হাই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অনেক হাই ভোল্টেজ, এবং এন টাইপেও দেখা গেছে যে ওই ইকুইভ্যালেন্টলি একটা হাই ভোল্টেজ আছে। এর ফলে যেটা হয় যে এন টাইপের যে ইলেকট্রন যেগুলা থাকে সেই ইলেকট্রন গুলো আর এপাশে পি টাইপের যে হোল গুলা থাকে, তো পি টাইপের যে ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো পর্যন্ত এই এন টাইপের
পজিটিভ ভোল্টেজের আকর্ষণে আর নেগেটিভ ভোল্টেজের পুশ দেখা যায় পি টাইপে কিন্তু মাইনরিটি ক্যারিয়ার সেটা, তাও দেখা গেছে যে মাইনরিটি ক্যারিয়ার হওয়া সত্ত্বেও এই নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন এই ডিপ্লেশন লেয়ার ক্রস করে এন টাইপ সাইডে চলে যায়, মানে এত হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। এর ফলে দেখা গেছে যে ঠিকই কারেন্ট কন্ডাকশন শুরু হয়ে যায়। কারেন্ট কন্ডাকশন বলতে আমরা বোঝাচ্ছি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। তো এই সিচুয়েশনটা হচ্ছে ব্রেকডাউন কন্ডিশন, এবং ব্রেকডাউন কন্ডিশন গুলো ডায়োডের জন্য সাধারণত ভালো না। তো টিপিক্যাল ডায়োড যেগুলো ব্যবহার করা হয় সিলিকন ডায়োড, এগুলোর ব্রেকডাউন কন্ডিশন ওভার 25 ভোল্ট হয়, 25, 50, 100 ভোল্ট, বিভিন্ন ডায়োডের মডেলের জন্য ডিফারেন্ট ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া যায়। তবে ব্রেকডাউন ভোল্টেজ ব্যবহার করে এরকম ডায়োড হচ্ছে একটা হচ্ছে জেনার ডায়োড। তো জেনার ডায়োডের ক্ষেত্রে আমরা ব্রেকডাউন ভোল্টেজটাকেও একটা একটা খুব স্পেসিফিক ভোল্টেজ হিসেবে ব্যবহার করি। জেনার ডায়োডের সিম্বল হচ্ছে এরকম। তো জেনার ডায়োডের ক্ষেত্রে যেটা হয়, জেনার ডায়োডে আমরা দুইটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন ভোল্টেজ, আমরা বলতে পারি এরকম, যেটা হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো হবে রেগুলার ডিরেকশনে, এবং এটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে টিপিক্যালি 0.7 হয়। আর আরেকটা ভোল্টেজ আছে সেটা হচ্ছে গিয়ে উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, তাহলে এই পাশে হচ্ছে আমাদের নেগেটিভ আর এই পাশে পজিটিভ ভোল্টেজ থাকবে। তো এটা হচ্ছে আমাদের জেনার ভোল্টেজ বলা হয়, VZN দিয়ে আমরা এই কোর্সে রিপ্রেজেন্ট করব। তো যদি জেনার ডায়োডের ভোল্টেজ হচ্ছে রিভার্স বায়াস ভোল্টেজ হচ্ছে গ্রেটার দেন জেনার ভোল্টেজ হয়, তাহলে সেটা জেনার ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করবে। এটাকে বলি হচ্ছে ওকে। তো জেনার ডায়োড কারেন্ট কন্ডাকশন শুরু করবে যদি হচ্ছে আমরা জেনার ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি। আরেকটা নিউয়ান্স আছে, সেটা হচ্ছে যে আমরা ডায়োডের ক্ষেত্রে কি বলা যায় এটা, সেটা হচ্ছে কি আমরা ডায়োডের ক্ষেত্রে আমরা আরেকটা মানে খুব স্পেসিফিক ভোল্টেজ এই কোর্সে ইউজ করে থাকি, যেটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা বলি অ্যাক্টিভেশন ভোল্টেজ অর টার্ন অন ভোল্টেজ। এই টার্ন অন বা অ্যাক্টিভেশন ভোল্টেজ হচ্ছে যে মিনিমাম যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে খুব সামান্য পরিমাণে কারেন্ট ফ্লো শুরু করে। তো এটা অ্যারাউন্ড 0.6 বা 0.65 ভোল্ট হয় সিলিকন ডায়োডের ক্ষেত্রে। যে ব্যাপারটা অনেকটা এরকম, আপনারা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি দেখেন, যদি আমরা খুব বেশি এটা নিয়ে আলোচনা করব না, দেখা যাচ্ছে যে সিলিকনের ক্ষেত্রে যেটা হয় যে সামান্য পরিমাণ বাড়া শুরু করে, তারপরে এইভাবে উপরের দিকে বাড়ে। তো এই যে উপরের দিকে ওঠা শুরু করছে, তখন দেখা গেছে এই ভোল্টেজটা অলমোস্ট 0.7, কিন্তু এই বাড়া শুরু করছে অলমোস্ট 0.6। তো এই কারণে আমরা 0.6 যেহেতু সামান্য পরিমাণে কারেন্ট ফ্লো শুরু হয়ে গেছে, তাই আমরা বলি ওটা হচ্ছে অ্যাক্টিভেশন বা টার্ন অন ভোল্টেজ। কিন্তু মানে ফুল ফ্লোতে যখন কন্ডাক্ট করা শুরু করে, তখন ওটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং ভোল্টেজ। সো এটাকে বলি হচ্ছে কন্ডাকশন ভোল্টেজ। তো এটার সিম্বল হচ্ছে ভিডি, আর আমরা এই অ্যাক্টিভেশন ভোল্টেজ অনেক সময় ভি গামা, এটা ডায়োডের জন্য অনেক সময় আমরা লিখবো ভি গামা ডায়োড। ওকে। তো এই হচ্ছে আমাদের বেসিক ডায়োডের ডিসকাশন। আমরা ডায়োডের ক্ষেত্রে আমাদের এই কোর্সে মূলত
আমরা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করব। তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল অনুসারে আমরা একটা ডায়োডকে, যদি ডায়োডটা কন্ডাক্ট করে কারেন্ট, তাহলে মানে কন্ডাক্টিং কেসে আমরা হচ্ছে ডায়োডটাকে রিপ্লেস করে দিব হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দিয়ে, যার এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আর আমরা এখানে বসাবো হচ্ছে ডায়োডের কন্ডাক্টিং ভোল্টেজ, যেটা অলমোস্ট অলওয়েজ 0.7 ভোল্ট হবে এই কোর্সে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস, যদি আমরা কন্ডাক্ট না করে, যদি এই পাশে হাই আর এই পাশে লো ভোল্টেজ হয়, তাহলে এটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর কিছু পার্টিকুলার প্রবলেমের জন্য আমরা হচ্ছে অ্যাক্টিভেশন ভোল্টেজ ইউজ করব, যেটা আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কখন অ্যাক্টিভেশন ভোল্টেজ ইউজ করি, এটা আমরা ম্যাথ করতে যে দেখাবো। সো আপনারা ওই কেসগুলোতে কেয়ারফুল থাকবেন, সব কেসের ক্ষেত্রে না। অ্যাক্টিভেশন ভোল্টেজ, আচ্ছা। এরপরে আসে হচ্ছে আমাদের ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর একটা খুব রেভলিউশনারি ডিভাইস। এই ডিভাইসটা হচ্ছে গিয়ে আমাদের মডার্ন যত প্রসেসর আছে সবকিছুই আসলে ট্রানজিস্টর দিয়ে বানানো। তো ট্রানজিস্টর আসলে বেসিক্যালি একটা সুইচ হিসাবে আমরা ইউজ করব। সো মানে ফর আওয়ার অ্যাপ্লিকেশন আমাদের মূল যেটা লাগবে ট্রানজিস্টরে সুইচিং অ্যাপ্লিকেশন, এটা নিয়ে মূলত আমরা আলোচনা করব এই কোর্সে। ট্রানজিস্টরকে একটা সুইচ হিসেবে ব্যবহার করব। তো সুইচ হিসাবে যেহেতু এটা ট্রানজিস্টরটা কাজ করতে পারে, তাহলে সেটার মানে স্ট্রাকচারটা কিরকম হবে। তো আমাদের এই কোর্সে আমরা অনলি উইল বি ইন্টারেস্টেড ইন এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যেটাকে 3 ভাগে ভাগ করা হয়। এটা এন পি এন, এটা হচ্ছে এন টাইপ, পি টাইপ এবং এন টাইপ ডোপিং করা হয়। তো এই প্রত্যেকটা সেকশন থেকে একটা টার্মিনাল বের হয়। তো একটা টার্মিনালের নাম হচ্ছে এন টাইপের, একটা টার্মিনালের নাম হচ্ছে এমিটার। পি টাইপের যেটা আছে ওটার নাম হচ্ছে বেস, আর অন্য আরেকটা এন টাইপের নাম হবে কালেক্টর। তো টিপিক্যালি দেখা যাচ্ছে এমিটার এবং কালেক্টরের মধ্যে কোনো পার্থক্য আপাত দৃষ্টিতে নাই, কিন্তু অ্যাকচুয়ালি আছে। যেটা হয় যে এমিটার টার্মিনালটাতে আমরা একটু হাই কনসেন্ট্রেশনে আপনার ম্যাটেরিয়াল ডোপ করে থাকি। তো অনেক সময় এন টাইপটাকে বলা হচ্ছে এন প্লাস, মানে এমিটারের এনটাকে। এভাবে এমিটার থেকে কালেক্টরটা একটু ডিফারেন্ট হয় আর কি। এন যদিও মানে এন টাইপ ম্যাটেরিয়াল, তারপরও আমাদের মানে একপাশে ডোপিং অনেক বেশি। সো অনেক, এটা যদি হবে এমন কোনো কথা না, অনেক ডিভাইস এন প্লাস প্লাসও হয়। ঠিক আছে, মানে প্লাস দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন বেশি ডোপিং এর। এটা কোনো কতটুকু বেশি এটার কোনো মেজার না, এটা জাস্ট অনেক বেশি এটা বোঝানো হয় এই আর কি। তো এটার সিম্বল, স্ট্যান্ডার্ড সিম্বল হচ্ছে এরকম। তো যে তীর চিহ্ন যেটা আছে এটা হচ্ছে এমিটার, উপরে কালেক্টর আর নিচে বেস। তো এই তীর চিহ্নটা টিপিক্যালি হচ্ছে গিয়ে ফ্লো অফ কারেন্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো আমাদের স্ট্যান্ডার্ড কারেন্টের ডিরেকশন হচ্ছে কালেক্টরের ভিতর দিকে যাবে, এমিটারে নিচের দিকে যাবে, আর বেজে ভিতরের দিকে যাবে। এটা একটা 3 টার্মিনাল ডিভাইস, দেখতে পাচ্ছেন এই 3টা টার্মিনাল আছে। এবং এই 3 টার্মিনাল ডিভাইসের এখানে দেখা গেছে যে 2টা পিএন জাংশন আছে। সো পিএন জাংশন গুলো আইডেন্টিফাই করা যায়। এইটা হচ্ছে একটা পিএন জাংশন, এটাকে বলা হচ্ছে বেস কালেক্টর জাংশন। আর এইটাকে বলা হয় হচ্ছে বেজ এমিটার জাংশন। মানে পিটা আগে বলা হচ্ছে, পি হচ্ছে বেস। তো এই কারণে হচ্ছে গিয়ে বেস কালেক্টর আর বেজ এমিটার। আচ্ছা, তো এই জাংশন গুলার কোন মোডে অপারেট করতেছে তার উপর ভিত্তি করে 4টা অপারেটিং মোড আছে মানে ট্রানজিস্টর। তো এই টাইপের ট্রানজিস্টরে যেহেতু হচ্ছে আমাদের হোল এবং ইলেকট্রন, ইলেকট্রন এবং হোল
যেহেতু দুইটাই আমরা হচ্ছে কারেন্ট কন্ডাকশনে ব্যবহার করতে পারি, তাই এগুলো হচ্ছে একটা বাইপোলার ডিভাইস। তো এদের প্রপার নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বা শর্টে বলে বিজেটি। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টরে দেখা গেছে যে এই জাংশনের ফরওয়ার্ড না রিভার্স, এটার উপর ভিত্তি করে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো ক্যাটাগরি গুলা লিখি। এটা হচ্ছে আমাদের লেটস সে বেস কালেক্টর জাংশন, এটা হচ্ছে বেজ এমিটার জাংশন, আর এটা হচ্ছে মোড। ওকে, তো যদি বেস কালেক্টর জাংশন, এটা হচ্ছে আমাদের রিভার্স অ্যাক্টিভ মোডে থাকে। এটা হচ্ছে রিভার্স, এটা যদি ফরওয়ার্ড হয় বেজ এমিটারটা, তাহলে আমাদের মোডটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। ফরওয়ার্ড অ্যাক্টিভ, তো এটা শর্টে আমরা অনেক সময় FA লিখতে পারি। আচ্ছা, তারপরে এটা যদি বেস কালেক্টরও হচ্ছে যদি স্যাচুরেশনে থাকে, সরি এটা যদি ফরওয়ার্ডে থাকে, ভুল বললাম, এটাও যদি ফরওয়ার্ড থাকে, বেজ এমিটারও যদি ফরওয়ার্ড থাকে, তাহলে আমাদের যে মোডটা হবে সেটাকে বলা হচ্ছে স্যাচুরেশন মোড। আচ্ছা, যদি বেস কালেক্টরটা রিভার্সে থাকে এবং বেজ এমিটারটাও রিভার্সে থাকে, তাহলে যে মোডটা হবে সেটাকে বলা হচ্ছে কাট অফ মোড। আর যদি বেস কালেক্টরটা থাকে ফরওয়ার্ডে আর বেজ এমিটারটা থাকে যদি রিভার্সে, তাহলে যে মোডটা হবে সেটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। তো এই হচ্ছে আমাদের 4টা মোড। তো এই 4টা মোডই আমাদের এই কোর্সে আসলে আসবে। তো এই কারণে আপনাদের একটু অ্যাটেনশন রাখতে হবে যে কোন মোডটা কখন ব্যবহার করব। তো একটা সিম্পল নেমোনিক্স আছে যেটা ইউজ করে আমরা মোড গুলাকে দেখাতে পারি। সেটা হলো একটা তো এই 4টা মোড যেগুলো আছে, 4টা মোডকে আমরা আসলে একটা কোঅর্ডিনেটের মধ্যে এরকম ফেলতে পারি আর কি। তো দেখা গেছে যে এটা একটু বড় করে ড্র করা যায়। তো এখানে এটা আপনারা জাস্ট মানে মাথায় রাখার জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সেটা হচ্ছে এই পাশে বেজ এমিটার ভোল্টেজ, এই পাশে হচ্ছে বেস কালেক্টর ভোল্টেজ। তো দেখা যাচ্ছে যখন বেজ এমিটার এবং বেস কালেক্টর ভোল্টেজটা মূলত পজিটিভ হয়, তখন আমরা পাই হচ্ছে স্যাচুরেশন মোড। তো স্যাচুরেশন মোডের ক্ষেত্রে আমাদের বেজ এমিটার ভোল্টেজ এবং বেস কালেক্টর ভোল্টেজের একটা পার্টিকুলার ভ্যালু আমরা এই কোর্সে ব্যবহার করে থাকি। সেই ভ্যালু গুলো আমরা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে পিসওয়াইজ মডেলের জন্য আসে, এটা নট নেসেসারিলি এই এক্স্যাক্টলি ভ্যালুতেই প্র্যাকটিক্যাল ডিভাইসে কাজ করে। এটা মানে মোটামুটি রাফলি মানে অ্যাকুরেট ভ্যালু। সো প্রাইমারিলি আমরা হচ্ছে স্যাচুরেশন মোডে, আমরা এই কোর্সে যদি আমরা স্যাচুরেশন মোড ধরে নিই, এভাবে কথাটা লেখা উচিত, if
তাহলে আমরা বেজ এমিটার ভোল্টেজটাকে লিখবো হচ্ছে 0.8 ভোল্ট এবং কালেক্টর এমিটার ভোল্টেজকে লিখবো হচ্ছে 0.2 ভোল্ট। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নে 0.1 ভোল্টও দেওয়া থাকতে পারে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি বেস কালেক্টর ভোল্টেজ কত হবে। বেস কালেক্টর হবে হচ্ছে বেজ এমিটার মাইনাস কালেক্টর এমিটার, এর ফলে কত হচ্ছে 0.8 মাইনাস 0.2, দ্যাট ইজ 0.6, দিস ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমাদের কন্ডিশন, মানে এটা হচ্ছে আমাদের, যদি আমরা স্যাচুরেশন মোড ধরে নিই তাহলে আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করব, কিন্তু স্যাচুরেশন মোডে আসলে আছে কিনা এটা চেক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো ক্যালকুলেশন শেষে কালেক্টর এবং বেস কারেন্টের একটা রেশিও নিব, যে রেশিওটাকে বলবো হচ্ছে আমরা বিটা ফোর্সড, এবং এই ভ্যালুটাকে আমরা চেক করে দেখব যে বিটা ফরওয়ার্ড নামের একটা জিনিস থাকবে সেটার থেকে কম কিনা। বিটা ফরওয়ার্ডটা হচ্ছে একটা বিজিটির জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের চেকিং কন্ডিশন। ওকে, সো এটা হচ্ছে স্যাচুরেশন মোডের বিষয়টা। এরপর আসে হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। তো ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের মধ্যে দেখতে পাচ্ছেন যে বেজ এমিটারটা গ্রেটার দেন 0 হয় এবং বেস কালেক্টরটা টিপিক্যালি লেস দেন 0 হয়, ঠিক আছে? তো সেটা কি কি রকম হবে সেটা হচ্ছে আমরা এই কোর্সে যেটা করব যে বেজ এমিটারের ভ্যালুটা অলওয়েজ ইউজ করব ফর ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড 0.7 ভোল্ট, এবং আমরা হচ্ছে কালেক্টর এবং বেস কারেন্টের রেশিওটাকে সবসময় বিটা ফরওয়ার্ডের সমান হিসাবে নিব, ঠিক আছে? বিটা ফরওয়ার্ডের নাম হচ্ছে গিয়ে আপনার ফরওয়ার্ড, মানে আমরা টিপিক্যালি বলবো হচ্ছে এটাকে ফরওয়ার্ড বিটা। আর বিটা আপনারা হয়তো ওই কোর্সে, আগের কোর্সে দেখছেন, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কারেন্ট এমিটার, সরি কমন এমিটার কারেন্ট গেইন, কমন এমিটার কারেন্ট গেইন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আমরা যদি ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড অ্যাজিউম করি তাহলে আমাদের টেস্টিং কন্ডিশন কি হবে? আমাদের টেস্টিং কন্ডিশন হবে এটা দেখা যে কালেক্টর এমিটার ভোল্টেজ ইজ গ্রেটার দেন 0.2 ভোল্ট হয়েছে কি। যদি আমি ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড অ্যাজিউম করে দেখি যে কালেক্টর এমিটার ভোল্টেজ 0.2 ভোল্টের থেকে ছোট, তাহলে আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ অ্যাজাম্পশনটা ঠিক হবে। সো এটা হচ্ছে আমাদের বলা যেতে পারে যে চেকিং কন্ডিশন ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের জন্য। আচ্ছা, তারপরে আসে আমাদের এই পাশে স্যার এখানে যে বিটা এফ লেখা এটা তো ফরওয়ার্ডের জন্য, তাই না? বিটা ফরওয়ার্ড জি 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 বিটা ফরওয়ার্ড, এফ ফর ফরওয়ার্ড, আর এখানে ফোর্স লিখলে বুঝতে পারতেছেন এটা ফরওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল এফ দিয়ে লিখছি, ঠিক আছে? আমরা বিটা ফরওয়ার্ডে বিটা এরকম এফ দিয়ে লিখবো, আর বিটা ফোর্স লিখবো যদি আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের এ পাশে কাট অফ মোড। সো কাট অফ মোডটা টিপিক্যালি আমাদের এই কোর্সে আমরা বলবো যে একটা সার্টেন ভোল্টেজ আছে, যে ভোল্টেজের থেকে যদি আমাদের বেজ এমিটার ভোল্টেজের ভ্যালু ছোট হয় তাহলে এটা কাট অফ হবে। তাহলে কাট অফ মোডের ক্ষেত্রে যেটা হয় বেজ এমিটারও লেস দেন 0 হবে, বেস কালেক্টরও লেস দেন 0 হবে। তাহলে দেখা গেছে যে এটা টিপিক্যাল একটা ভ্যালু হচ্ছে, এটা নরমালি বেজ এমিটার লেস দেন 0 হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু একটা পিএন জাংশন, তো পিএন জাংশনের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি দেখা যায় যে আমরা যদি 0.5 ভোল্টের
নিচেই যদি অ্যাপ্লাই করি একটা সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে, তাহলেই দেখা গেছে যে এটা কাট অফ মোডে চলে যায়। ঠিক আছে, নট নেসেসারিলি জিরো, জিরো দিলে তো হবেই, 0.5 এর নিচে দিলেই হবে না, কেননা এগুলো অন হতে, এগুলো টার্ন অন হতে দেখা গেছে যে 0.5 ভোল্ট লাগে। তো আমরা যদি এই পিকচারটা অ্যাকুরেটলি ড্র করতাম, তাহলে আমাদের আসলে এখান দিয়ে একটা দাগ দিতে হবে। ঠিক আছে, যে এই এই দাগটাকে বলতাম হচ্ছে 0.5। তো 0.5 এর ডান পাশে হচ্ছে আমাদের অন সিচুয়েশন গুলা, যে স্যাচুরেশন বা ফরওয়ার্ড, আর বাম পাশে হচ্ছে আমাদের কাট অফ এবং রিভার্স। কিন্তু জাস্ট মনে রাখার জন্য আপনারা জাস্ট ভাবতে পারেন যে পজিটিভ নেগেটিভ হবে। ওকে, স্যার স্যার জি। ভিবিই আর ভিবিসি দুইটার ভ্যালু কি 0.5 এর চেয়ে ছোট হলে কাট অফ মোড না হবে না, না? ভিবিসি হচ্ছে এটা জাস্ট মানে এই থার্ড কোঅর্ডিনেট প্রকাশ করার জন্য লিখছি। আচ্ছা ঠিক আছে, মূলত ভিবিই হচ্ছে লেস দেন 0.5, আর হচ্ছে ভিবিসি তখন টিপিক্যালি লেস দেন জিরোই থাকে, মানে আমাদের সার্কিটের কনফিগারেশন এরকম হয়। তো এই যে বেজ ভোল্টেজটা ধরেন এখানে যেটা আছে বেজ এমিটার, এটা হচ্ছে লেস দেন 0.5, আর এখানে একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি। তো হাই ভোল্টেজ থাকলে দেখা যাচ্ছে যে আমরা এখানে এমনি সহজে দেখাতে পারি যে এখানে কারেন্ট ফ্লো হয় না দেখে কালেক্টর ভোল্টেজটা অনেক বেশি থাকে, এবং এটাও ট্রু হয়ে যায় automatically। ঠিক আছে, এটা Yes, আপনাকে sir. চেক করতে হবে না, আপনি মোটামুটি বেজ এমিটার দিয়ে বলে দিতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এইখানে যেটা হয় যে আপনার যখন কাট অফ মোডে আমরা ট্রানজিস্টরটা অপারেট করে, তখন সকল কারেন্টই জিরো হয়ে যায়। তো কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট, এমিটার কারেন্ট, এগুলো সবাই জিরো। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ মোডের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে হচ্ছে সবচেয়ে মানে ডিফারেন্ট একটা মোড, এই মোডটাকে বলতেছি আমরা রিভার্স অ্যাক্টিভ মোড। তো এই রিভার্স অ্যাক্টিভ মোডে যেটা হয় সেটা হলো যে কালেক্টর এবং এমিটার তাদের রোলটা সুইচ করে ফেলে। তো কালেক্টর এমিটারের মতো বিহেভ করে, আর এমিটার হচ্ছে কালেক্টরের মতো বিহেভ করে। তো ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডের ঠিক অপোজিট সাইডে এই কারণে হচ্ছে রিভার্স অ্যাক্টিভ মোড থাকে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে হবে হচ্ছে বেজ এমিটারটা লেস দেন জিরো, কিন্তু বেস কালেক্টরটা হায়ার দেন জিরো। তো এটা একটা স্ট্রেঞ্জ মোড আর কি। ঠিক আছে, তো এই মোডে যেহেতু কালেক্টর এবং এমিটার তাদের রোল সুইচ করে, তাই এই ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে এখন বেস কালেক্টরটা হয় 0.7, দেখতে পাচ্ছেন যে এটা বেস এমিটার ছিল, এটা হয়ে যাচ্ছে এখন বেস কালেক্টর। আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কালেক্টর এবং এমিটার কারেন্ট এবং বেস কারেন্টের একটা রেশিও পাওয়া যায়, এটাকে বিটা আর বলে। তো এখানে যেটা ছিল কালেক্টর, এখানে এটা হয়ে যাচ্ছে এমিটার। কালেক্টর আর এমিটার যেহেতু রোল সুইচ করছে, কিন্তু এখানে বিটার ভ্যালুর একটা ডিফারেন্স আছে। বিটা ফরওয়ার্ডের ভ্যালু গুলা টিপিক্যালি হয় হচ্ছে 30, 50, 100, এরকম মানে বড় বড় ভ্যালু, কিন্তু বিটা আর এর ভ্যালু হচ্ছে ছোট হয়, এটা অ্যারাউন্ড 0.1, 0.2, 0.3, এরকম ভ্যালু আসে আর কি। তাহলে রিভার্স অ্যাক্টিভ বিটা মানে রিভার্স, এটার ভ্যালুটা হচ্ছে ছোট থাকে। কিন্তু বাকি সব সিচুয়েশন হচ্ছে গিয়ে উল্টো হয় আর কি, যখন আমরা রিভার্স অ্যাক্টিভ মোড হবে। তো রিভার্স অ্যাক্টিভ মোড চেনার ওয়েটা কি? চেনার ওয়ে হচ্ছে যে এমিটার ভোল্টেজটা অনেক হাই কম্পেয়ার টু বেস এবং কালেক্টর ভোল্টেজ এখানে। সো
এখানে হয় হচ্ছে কালেক্টরের থেকে মানে কালেক্টরের থেকে বেজের ভোল্টেজ বড় এবং বেজের থেকে অনেক বড় ভোল্টেজ হচ্ছে এমিটারের, ঠিক আছে? সেটা দিয়ে বোঝাচ্ছে অনেক বড়। তো এমিটারের ভোল্টেজটা অনেক বড় থাকে রিভার্স অ্যাক্টিভ মোডে। সো আমরা রিভার্স অ্যাক্টিভ মোডে যে অনেক বড় ভোল্টেজ আসছে এটা আমরা এই কোর্সে দেখব। এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল লজিক ফ্যামিলি, এটা হচ্ছে ট্রানজিস্টর লজিক। এটা আমাদের মিডের আগে আমরা হয়তো আগের 3 উইক এটা 2 উইক এটা ডিসকাস করব। সো এটা হচ্ছে আমাদের তখনকার টপিক হবে। তো এখানে যে আমরা বেসিক গুলা ব্যবহার করলাম আজকে 2 লেকচারে, এইগুলোই আমরা হচ্ছে আমাদের কোর্সের জাস্ট ইউজ করব। তার মানে এখানে যে যে মানে পয়েন্ট গুলা ডিসকাস করা হয়েছে এর বাইরে আর কিছু নাই। খালি একটা পয়েন্ট আমার বলতে ভুলে গেছিলাম, যে এই যে 0.5 ভোল্ট যেটা আছে এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে ট্রানজিস্টরের অ্যাক্টিভেশন বা টার্ন অন ভোল্টেজ। তাহলে আমরা এটাকে অনেক সময় ভি গামা ট্রানজিস্টর লিখি, কষ্ট 0.5। এই ভোল্টেজটাকে বলে অনেক সময় যে ওকে। সো এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। সো এই পর্যন্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারে। স্যার কাট অফ মোডের চেকিং কন্ডিশনটা কি হবে? এই যে বেজ এমিটার ভোল্টেজ 0.5 এর থেকে ছোট কিনা, ও, আচ্ছা, ঠিক আছে, এইটা চেক ঠিক করবেন। আছে। স্যার ট্রানজিস্টর স্যার ফিজিক্যালি কতটা দিতে পারে? জি, কস্টার আমাদের যে মডার্ন সিপিইউ গুলা ওইখানে স্যার দেখা যায় যে বিলিয়নস অফ ট্রানজিস্টর আছে একটা স্মল প্লেসের মধ্যে, এটা কিভাবে হচ্ছে স্যার? এটা মানুষজন ওইভাবে বানায়, ফ্যাব্রিকেট করে, ঠিক আছে? সো ওখানে যে ট্রানজিস্টর গুলা ব্যবহার করে সেই ট্রানজিস্টর গুলা ঠিক এনপিএন ট্রানজিস্টর না, ওগুলো আরো সফিস্টিকেটেড ট্রানজিস্টর। মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে মসফেট, তাছাড়াও আর কি আপনার ধরেন যেগুলা 7 ন্যানোমিটার টেকনোলজি, 7 বা 10 ন্যানোমিটার টেকনোলজি বা 15 ন্যানোমিটার টেকনোলজি, এগুলাতে আরো খুবই স্পেসিফিক ট্রানজিস্টর আছে যেগুলাকে লেটস সে বলে এইচবিটি, তারপরে হচ্ছে হেম্ট, এই টাইপের কিছু ট্রানজিস্টর আছে যেগুলা খুবই মানে এটার আর্কিটেকচার ঠিক এরকম সিম্পল আর্কিটেকচার না, মানে এনপিএন এরকম না, ঠিক আছে? ওইটা একটু কমপ্লেক্স। কিন্তু এখানে দেখা গেছে যে আপনি এনপিএন ট্রানজিস্টর যদি বানান এটা কিন্তু আপনি অনেক অ্যাটম কম অ্যাটম দিয়ে, মানে লেটস সে আমাদের এখানে আমি একটা আপনাকে ডিজাইন করে দেখাই, এরকম না বানায় না মানুষ, আমি একদম খুবই একটা রাফ মডেল দিচ্ছি। লেটস সে এটা হচ্ছে পি, পি হলে লেটস এটা আর্সেনিক, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর বাকি সবগুলা সিলিকন, ঠিক আছে? এটাই কিন্তু একটা Okay, sir. এনপিএন ট্রানজিস্টর বলতে পারেন। এগুলো জাস্ট অ্যাটম উইথ, যদিও এত ছোট হয় না, আমি জাস্ট রাফলি দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তো এরকম যদি আরো এরকম দুইটা করেন, একটা অ্যালুমিনিয়াম দিলাম, চারপাশে সিলিকন দিয়ে দিলাম, এই তো হয়ে গেল এন ইহেন। যদিও এরকম বানায় না, আমি জাস্ট এমনি বোঝাচ্ছি যে অ্যাটম সাইজ যদি হয় তাহলে একটা অ্যাটমের উইথ হয় লেটস সে আপনার 5 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তাহলে লেটস সে এটা হচ্ছে আমাদের 10 অ্যাটম উইথ, তাহলে হলো 50 অ্যাংস্ট্রম। 50 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 5 ন্যানোমিটার, Yes, sir. অনেক ছোট। আচ্ছা, আর কারো কোনো Yes, জিজ্ঞাসা sir. আছে? আচ্ছা, যদি আর কারো কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে আসার জন্য। তো আমরা আগামী ক্লাস যেটা হচ্ছে বৃহস্পতিবারে হবে সেটা থেকে হচ্ছে আমাদের কোর কন্টেন্টে চলে যাবো আর কি, ঠিক আছে? সো থ্যাংক ইউ। আসসালামু Thank you, আলাইকুম sir. স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রেকর্ডিংটা কি দেওয়া হবে না? রেকর্ডিং দেওয়া হবে, তবে একটু দেরি হবে দিতে।